নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে একেবারে আনকোরা গল্প মুক্তি। গল্প পাঠে আমি রিয়া। গল্পটির কভার ডিজাইন এবং অন্যান্য সহায়তায় সাইলেন্ট গ্রাফিক্স। গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও, সেখানেও আসছে বেশ কিছু নতুন গল্প। ফলো করতে ভুলবেন না আমাকে। চলুন শোনা যাক আজকের গল্প। লন্ডনে একটি বিদ্যুৎ আলোকিত কক্ষে একজন বঙ্গীয় যুবক একাকী বসিয়াছিল। কক্ষটি অনতি প্রশস্ত। মধ্যস্থলে একটি টেবিল, তাহা গৈরিক বর্ণের বেজ কাপড়ে আবৃত। চারিপাশে চারিখানি চেয়ার রহিয়াছে। কিছু দূরে জানালার কাছে একটি সোফা। দেওয়ালের কাছে এক স্থানে একটি পুস্তকের আলমারি, তাহার মধ্যে ডাক্তারি শাস্ত্রের অনেকগুলি পুস্তক সারিবদ্ধ রহিয়াছে। আলমারির মাথায় খানকতক ডেলি নিউজ পেপার এবং কয়েকখানা সচিত্র মাসিক পত্র গোছানো আছে। অপর পার্শ্বের দেওয়ালে অগ্নিকুণ্ডের কয়লাগুলি ধিকি ধিকি জ্বলিতেছে। কুণ্ডের কিঞ্চিত ঊর্ধ্বে ম্যান্টেল প্লেস, তাহার মধ্যভাগে একটি ঘড়ি। দুই পার্শ্বে কয়েকখানি ফটোগ্রাফ ও টুকিটাকি শৌখিন দ্রব্য দ্বারা সাজানো রহিয়াছে। ফটোগ্রাফের মূর্তিগুলির অধিকাংশই সেই দেশীয়। বাকিগুলি ফটোগ্রাফের একখানিতে একটি বঙ্গীয় যুবতীর মুখ রহিয়াছে। যুবকটির নাম চারুচন্দ্র চৌধুরী। সে এডেনবরা বিশ্ববিদ্যালয়ের এমবি পরীক্ষায় সম্প্রতি উত্তীর্ণ হইয়া লন্ডনে আসিয়াছে। আইএমএস পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছে। এই বাড়িটি লন্ডনের কেনসিংটন অংশে অবস্থিত। চারু পূর্বে অনেকবারই এই বাড়িতে আসিয়া বাস করিয়াছে। টেবিলের নিকটে একখানি চেয়ারে চারু উপবিষ্ট। তাহার মুখে একটি পাইপ, হস্তে একখানি সবুজ রঙের সান্ধ্য সংবাদপত্র। কিন্তু সংবাদের প্রতি চারুর বিশেষ মনোযোগ দেখা যাইতেছিল না। সে মুহুর্মুহু ঘড়ির পানে চাহিতেছিল। তাহার কারণও ছিল। আজ শনিবার, শেষ ডেলিভারিতে ভারতবর্ষীয় ডাক আসিবার কথা আছে। ব্রিন্ডিসি হইতে যে দিন যে সময়ে ডাকগাড়ি এবার লন্ডনাভিমুখে রওনা হইয়াছে, তাহাতে ঘণ্টা হিসাব করিয়া আজ শেষ ডেলিভারিতে পত্র বণ্টন হয় কি না হয়, ইহা সংশয়ের বিষয়। আজ না আসিলে আর সোমবার প্রভাতের পূর্বে পত্র পাওয়া যাইবে না। কারণ সভ্য জগতের মধ্যে লন্ডনই একমাত্র স্থান যেখানে রবিবারে চিঠি বিলি হয় না। 9:45 হইল। তখন দূরের গৃহদ্বারগুলিতে ডাকওয়ালার নক বা খটখট শব্দ উত্থিত হইতে লাগিল। শব্দ ক্রমে নিকট হইতে নিকটে আসিতেছে। ক্রমে সেই বাড়ির দরজাতেও শব্দ হইল। চারু নিঃশ্বাস বন্ধ করিয়া দাসীর আগমন প্রতীক্ষা করিতে লাগিল। দাসী আসিয়া বাহিরে দাঁড়াইয়া দুয়ারে আঘাত করিল। ভিতরে আসতে পারি মহাশয়? এসো। দরজা খুলিয়া ইডিথ প্রবেশ করিল। তাহার হস্তে একটি ট্রে, সেটি পত্র, প্যাকেট ও পার্সেলে পরিপূর্ণ। সেগুলি সে চারুর সম্মুখে সন্তর্পণে নামাইয়া রাখিতে লাগিল। চারু তাহাকে ধন্যবাদ দিয়া বলিল, গুড নাইট এডিথ। গুড নাইট স্যার বলিয়া দাসী প্রস্থান করিল। চারু তখন পত্রগুলি একে একে পাঠ করিল। তাহার মধ্যে একখানিতে এইরূপ লেখা ছিল, প্রিয় চারু, এ মেলে তোমার পাশ হওয়ার সংবাদ পাইয়া যে কি সুখী হইলাম তাহা বলিতে পারি না। তুমি এডেনবরা ছাড়িবার সময় লন্ডনের ঠিকানা দাও নাই।
টমাস কুকের কেয়ারে পাঠাইলে পাছে পত্র পৌঁছিতে দেরি হয়, তাই আমি আন্দাজ করিয়া কেনসিংটনে তোমার পূর্ব ঠিকানাতেই পাঠালাম। জানি তুমি সেখানে স্থান পাইলে অন্য কোথাও যাইবে না। অহো, পোলাওয়ের কি মহিমা! তোমার কারি পোলাও রন্ধন নিপুণা ল্যান্ডলেডির জন্য কিছু মশলাও আজ পার্সেল করিয়া পাঠাইলাম। তোমার পত্র যখন আসিল, তোমার দাদা তখন কাছারিতে ছিলেন, তাই খোকাকে ধরিয়া আনিয়া তাহাকেই শুভ সংবাদটা বলিলাম। শুনিয়া কিন্তু সে মোটেই প্রসন্ন হইল না, কেবল মাথা নাড়িয়া নাড়িয়া বলিতে লাগিল, আমি ঔষধ খাব না। তাহার বিশ্বাস, বাড়িতে ডাক্তার হইলে প্রত্যহই তাহাকে ঔষধ খাইতে হইবে। তোমার শেষ পরীক্ষাটা হইয়া গেলে বাঁচা যায় বাপু, ঘরের ছেলে শীঘ্র ফিরিয়া আইসো। আমি তোমার জন্য একটি কোণে ঠিক করিতেছি। ভালো কথা, নির্মলার বিবাহ হইয়া গিয়াছে তাহা তোমায় পূর্বেই লিখিয়াছি। তাহার বরটিও যে বিলাত চলিল, নরেন এই মেলেই যাইতেছে। তাহার শাশুড়ি আমাকে বলিল, চারুকে লেখো সে যেন স্টেশন থেকে তাকে নামিয়ে নিয়ে যায়, বাসা টাসা ঠিক করে দেয় একটু, আর একটু যেন দেখে শোনে। নরেন মার্বেলস হইয়া যাইতেছে, সুতরাং পত্র পৌঁছিবার পরদিনই সে লন্ডনে পৌঁছিবে। ডোভারে নামিয়াই তোমায় টেলিগ্রাম করিয়া দিবে। ছেলেটি যদিও বিএ ক্লাসে পড়িতেছিল, তবু সে অত্যন্ত নিরীহ, কিছুটা বোকাশোকা রকমের। বিবাহের পূর্বে আমাদের এ সমাজে কখনো মিশে নাই, একটু থতমত ভাবটা। বেচারি নিতান্তই মা মাসি পিসির অঞ্চলের নিধি, লন্ডনে হারাইয়া না যায় দেখিও। তোমার দাদাকে রোজ বলিতেছি, কেবল ব্যারিস্টারি করিয়া টাকা জমাইয়া কি হইবে, চারু সেখানে থাকিতে থাকিতে আমায় একবার বিলাত দেখাইয়া আনিবে চলো। তা তোমার দাদা তো রাজি হন না, চোর না শোনে ধর্মের কাহিনী। তাহার গুড়গুড়িটাই কাল হইয়াছে, বলিলেই বলেন, ও গুড়গুড়িটা নিয়ে বিলেত যাই কি করে, ফেলেও তো যেতে পারি নে। তা তোমার নূতন ডাক্তারি বিদ্যা খাটাইয়া গুড়গুড়িতে তামাক খাওয়া মহাদোষ এই বলিয়া খুব ভয় দেখাইয়া তাহাকে একটা পত্র লিখিতে পারো। তিনি গুড়গুড়ি পরিত্যাগ না করিলে আমার বোধ হয় বিলাত দেখিবার আর কোনো আশাই নাই। আমরা সকলে ভালো আছি, আজ তবে আসি। তোমার স্নেহের বৌদি। পরদিন প্রাতরাশের পর ইডিথ যখন টেবিল পরিষ্কার করিতেছিল, চারু তাহাকে বলিল, মিসেস জোন্সকে গিয়া জিজ্ঞাসা করো, তিনি কয়েক মিনিটের জন্য আসিয়া আমার সহিত কথা কহিতে পারেন কি। মিসেস জোন্স চারুর ল্যান্ডলেডি। কিয়ৎক্ষণ পরে মধ্যবয়স্কা কিঞ্চিৎ স্থূলাঙ্গী হাস্যমুখী মিসেস জোন্স আসিয়া চারুকে শুভ প্রভাত জানাইল। চারু বলিল, মিসেস জোন্স, এ বাড়িতে আর কোনো ভাড়া দিবার কক্ষ আছে কি? একটি শয়নকক্ষ ও একটি বসিবার কক্ষ কি দিতে পারো? বসিবার কক্ষ তো নাই মিস্টার চৌধুরী, কেবল একটি শয়নকক্ষ আছে। ওই যে সেদিন ডাবিন হইতে আইরিশ দম্পতি কন্যাসহ আসিলেন কিনা, তাই একটি বসিবার কক্ষকে শয়নকক্ষে পরিণত করিতে হইয়াছে। সুইট ভাঙিয়া গিয়াছে। আইরিশ দম্পতি? ও, তাহারা কতদিন থাকিবেন? এখন অনেক দিন থাকিবেন, কিন্তু মেয়েটি 1 সপ্তাহ পরে স্কুলে চলিয়া যাইবে। তবে 1 সপ্তাহ পরে একটি বসিবার কক্ষও তো দিতে পারো। তা পারি বটে, কিন্তু 2 সপ্তাহ পর হইতে 2টি কক্ষ বন্দোবস্ত হইয়া গিয়াছে। যিনি আসবেন তিনি স্থায়ী লোক, ছুটিতে সমুদ্র তীরে গিয়াছেন। তবে ওই শয়নকক্ষটি 2 সপ্তাহের জন্য দাও। একটি বন্ধু আজ ভারতবর্ষ হইতে পৌঁছিবেন, আমার বসিবার ঘরই 2 জনে ব্যবহার করিব এখন। ধন্যবাদ মিস্টার চৌধুরী, আমি যদি স্থায়ীভাবে আপনার বন্ধুকে রাখিতে পারিতাম তবে অত্যন্ত সুখী হইতাম,
কিন্তু উপায় নাই। আচ্ছা, ওই শয়নকক্ষ ও বোর্ডিং সপ্তাহে কত লাগিবে মিসেস জোন্স? 25 সিলিং। বেশ, তবে তুমি সে কক্ষের জানালা খুলিয়া বিছানাপত্র ঠিক করিয়া রাখো। আজ ডিনারের পূর্বেই আমার বন্ধু আসিবেন। চারুকে ধন্যবাদ দিয়া মিসেস জোন্স চলিয়া যাইতেছিল। চারু তাহাকে আবার ডাকিয়া বলিল, আর শোনো মিসেস জোন্স, ভারতবর্ষ হইতে আমার বৌদিদি এই পোলাওয়ের মশালা পাঠাইয়া দিয়াছেন, লইয়া যাও। পার্সেলটি লইয়া, ও হাউ গুড অফ হার, হাউ কাইন্ড অফ হার বলিতে বলিতেই মিসেস জোন্স হাস্যমুখে প্রস্থান করিল। বৈকালে চারু যখন চা পান করিতেছিল, তখন ডোভার হইতে নরেনের টেলিগ্রাম পৌঁছিল। কিয়ৎক্ষণ পরে সে বাসে আরোহণ করিয়া চেয়ারিং ক্রস স্টেশন অভিমুখে যাত্রা করিল। 6টার সময় ডোভার ট্রেন আসিয়া পৌঁছিল। নরেনকে খুঁজিয়া লইতেই বেশি বিলম্ব হইল না। প্রথমেই নরেন বলিল, দেখুন, ডোভারে আমার জিনিসপত্র ব্রেক ভ্যানে দিলাম, কিন্তু কোনো রসিদ দিলে না। এখন সেগুলো কি দেখিয়ে ছাড়িয়ে নি? চারু বলিল, না, এখানে রসিদ অত প্রচলিত নেই। চলুন ব্রেক ভ্যানের কাছে, আপনার কোনগুলো জিনিস দেখিয়ে দিলেই পোর্টার গাড়িতে তুলে দেবে ক্ষণ। নরেন বিস্মিত হইয়া বলিল, বটে, ডোভারে আপনাকে টেলিগ্রাম করলাম, তারও রসিদ দিলে না। ভাবলাম আমার 6টা পেনি আত্মসাৎ করে নিলে বুঝি। চারু হাসিয়া বলিল, না, ওরকম হয় না। বলিতে বলিতে ইহারা ব্রেক ভ্যানের কাছে উপস্থিত হইল। হ্যান্ডসামে উঠিয়া চারু গাড়োয়ানকে বাড়ির ঠিকানা বলিয়া দিল। গাড়ি লন্ডনের সেই কাঠের উপর রাবার গলাইয়া ঢালা রাস্তা দিয়া দ্রুত বেগে ছুটিল। পথে কথাবার্তা কহিয়া পথপার্শ্বস্থ দৃশ্যাদি দেখাইয়া চারু নরেনের চিত্ত বিনোদন করিতে চেষ্টা করিতে লাগিল। এই ট্রাফালগার স্কোয়ার, ওই নেলসন কলম ঊর্ধ্বে উঠিয়াছে, ওই একটু দূরে ন্যাশনাল গ্যালারি দেখা যাইতেছে। এই রাস্তায় হিজ ম্যাজেস্টিজ থিয়েটার, যেখানে প্রসিদ্ধ অভিনেতা বিয়ারভূম ট্রি অভিনয় করেন। এইবার পিকাডিলি দিয়া যাইতেছে, আর ওই হাইড পার্ক ইত্যাদি বলিতে বলিতে গাড়ি আসিয়া বাড়ির সম্মুখে দাঁড়াইল। ইডিথের সাহায্যে জিনিসপত্র সহ নরেনকে তাহার শয়নকক্ষে তুলিয়া দিয়া চারু বলিল, এখনো 7টা বাজেনি, আপনি বেশ পরিবর্তন করে নিন, 7:30টায় ডিনার। নরেন বলিল, দেখুন মিস্টার চৌধুরী, আমার একটা অনুরোধ রাখতে হবে। চারু কিঞ্চিত কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল, কি, বলুন। অত্যন্ত বিনয়ের সহিত নরেন বলিল, আমাকে আপনি মশাই বলবেন না, আমাকে নিজের ছোট ভাইটি বলে মনে করবেন, স্নেহ করবেন। আমিও আপনাকে দাদার মতনই ভক্তি সম্মান করব। চারুর 5 বৎসরকাল বিলাতি শিক্ষায় নরেনের এই উক্তিটি অসহনীয় ন্যাকামি বলিয়া মনে হইল এবং তাহার অত্যন্ত হাসিও পাইল। কিন্তু সেই বিলাতি শিক্ষার বশেই মনের ভাব সম্পূর্ণ গোপন করিয়া বলিল, তথাস্তু, তুমি প্রস্তুত হও, দাসী এখনই দরজার বাইরে গরম জল রেখে যাবে। 7:30টার কিঞ্চিত পূর্বে নরেন প্রস্তুত হইয়াছে কিনা দেখিবার জন্য চারু তাহার দুয়ারে গিয়া আঘাত করিল। নরেন তাড়াতাড়ি আসিয়া দুয়ার খুলিয়া দিল। তাহার মুখে একটি সিগারেট ছিল, চারুকে দেখিয়াই সেটি ফেলিয়া দিল। নরেন তখন হাত মুখ ধুইয়া বেশ পরিবর্তন করিয়া প্রস্তুত। চারু ভিতরে গিয়া বসিয়া কক্ষখানির চারিদিক নিরীক্ষণ করিতে লাগিল। জিজ্ঞাসা করিল, ঘর পছন্দ হয়েছে? নরেন একটু সমস্যায় পড়িয়া গেল। এ ঘর পছন্দ হওয়া উচিত কি উচিত নয়, এই দ্বিধায় পড়িয়া সাবধানে বলিল, মন্দ কি?
চারু বলিল, হ্যাঁ, আমিও 2-1বার এসে ঘরে বাস করেছি, আর কিছুতেই আমার আপত্তি নেই। তবে এই ওয়ালপেপারের ডিজাইনটা বড় অ্যাগ্রেসিভ, ওটা আমি ভারী অপছন্দ করি। আমি মিসেস জোন্সকে বলেওছিলাম, কিন্তু এসব অশিক্ষিত ল্যান্ডলেডিকে বোঝানো শক্ত, কিংবা হয়তো বদলাতে খরচ হবে বলে বুঝতে চায় না। নরেন দেওয়ালের দিকে চাহিয়া দেখিতে লাগিল। ভাবিল, কেন, বেশ তো লতা পাতা আঁকা রয়েছে, মন্দটা কি? এবং ইহাও মনে হইল, আর একটু হইলেই তো সে বলিতেছিল যে সুন্দর ঘরটি। তাহা হইলেই চারু তাহাকে মনে মনে যে কি জানোয়ারি ঠাউরাইত, খুব রক্ষা হইয়া গিয়াছে। অন্য কথা পাড়িল, সে সমুদয়ই বিলাতি আচার ব্যবহার সম্বন্ধীয় কথা। একসময় নরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা দাদা, ওই যে ঝিটা আছে, ওকে ডাকতে হলে কি বলে ডাকব? ওর নাম ইডিথ। তাহলে মিস ইডিথ বলে ডাকবো না শুধু ইডিথ বলবো? শুধু ইডিথ বলবে। বলিয়াই একটু পরে চারু বলিল, যেন মনে করো না ঝিকে তাচ্ছিল্য করা হিসেবে মিসটা বাদ দেওয়া হলো, তা কিন্তু মোটেই নয়। এখনও অনেক সেকালকার শিভলরাস স্পিরিটের বৃদ্ধ দেখা যায়, যারা সত্যি ভদ্র, যারা পথে ঘাটে ঝির সঙ্গে হঠাৎ দেখা হলে টুপি স্পর্শ করে থাকেন। ওরকম দেখা হলে কোনো একটা প্লিজেন্ট রিমার্ক করারই নিয়ম। তুমি যে ঝিকে দেখেও তাকে নোটিস না করে চলে যাবে, তা কিন্তু ভয়ানক অভদ্রতা। যেমন ধরো, আমি বললাম, ফাইন আফটারনুন এডিথ। সে হয়তো বলল, ইজন্ট ইট স্যার, বলে সে হয়তো চলে যাবে ক্ষণ। আবার তোমার যদি একটু বেশি বয়স হয়ে থাকে, তবে পরিহাস করে এমন কথাও বলতে পারো, গোয়িং টু মিট ইউর ইয়াং ম্যান এডিথ। তুমি কি তোমার প্রিয় মানুষের সাথে দেখা করতে চলেছ? সে হয়তো বলবে, এইন্ট গো স্যার, অর্থাৎ সে যাচ্ছে না, বলে হয়তো হেসে চলে যাবে। এইরূপ কথাবার্তা কহিতে কহিতে ডিনারের সময় হইল। নরেনকে সঙ্গে করিয়া চারু নিজের বসিবার কক্ষে লইয়া চলিল। পথে নরেন বলিল, দেখুন, এই থ্যাংক ইউটা বলতে সবসময় মনে থাকে না। এই এডিথ গরম জল দিয়ে গেল, থ্যাংক ইউটা বলতে ভুলে গেলাম। চলে গেলে পরে মনে হলো, হয়তো কি জানুয়ারি না মনে করবে আমাকে। চারু বলিল, কিচ্ছু ভয় নেই, এখানে এত সব 7 খুন মাপ। এরা বিদেশি মাত্রকেই অত্যন্ত কৃপার চোখে দেখে থাকে, তার সাদা আদমি কালা আদমি নেই। ডিনারের পর চারু নরেনকে তরলের বোতল দিতে চাহিল, কিন্তু নরেন লইল না। চারু বলিল, খাও না বুঝি? সে ভালোই। নরেন গম্ভীরভাবে বলিল, না, আসবার সময় প্রতিজ্ঞা করে এসেছি ওসব স্পর্শ করব না। চারু বলিল, কার কাছে প্রতিজ্ঞা করে এসেছ? নরেন লজ্জায় চুপ করিয়া রহিল। চারু তাহার পাইপটি পরিষ্কার করিতে করিতে একটি গানের এক চরণ সুর করিয়া বলিল, হি ইজ ম্যারিড। পাইপ ভরিতে ভরিতে 5 বৎসর পূর্বেকার দেখা নির্মলার সেই বালিকা মূর্তি স্কুলের গাড়িতে চড়িয়া সেই লক্ষ্মীটির মতো পড়িতে যাওয়া, বাড়ি ফিরিয়া ছোট ভাইদের সঙ্গে পশ্চাতের বাগানে সেই ফুটবল নিয়ে খেলা করা চারুর মনে পড়িল। মনে মনে হাসিয়া সে ভাবিল, তারই এখন এত প্রতাপ। কিয়ৎক্ষণ কথাবার্তার পর ইডিথ প্রবেশ করিয়া নরেনকে বলিল, আপনার বাক্সের চাবিগুলো কি পাইতে পারি মহাশয়? শুনিয়া নরেন একটু বিস্মিত হইয়া বাংলায় চারুকে জিজ্ঞাসা করিল, চাবি চায় কেন? চারু বলিল, তোমার বাক্স থেকে কাপড় চোপড় বের করে ওয়ার্ড্রোবে সাজিয়ে রাখবে, খালি বাক্স সব বক্স রুমে নিয়ে গিয়ে জমা করে রাখবে। কেন,
তোরঙ্গেই আমার কাপড় থাকুক না। না না, শয়ন ঘরে কি তোরঙ্গ প্যাঁটরা স্তূপাকারে রাখা যায়? তাতে সৌন্দর্যহানি হয় যে। ইডিথ চাবি লইয়া চলিয়া গেল। কোথায় নরেনের থাকা হইবে সেই সম্বন্ধে কথা উঠিল। নরেন বলিল, কলকাতায় যেমন ছাত্রদের মেস থাকে সেরকম এখানে কিছু নেই। চারু না বলিলে সে কহিল, তবে এখানকার থাকবার কিরকম বন্দোবস্ত? চারু বলিল, 3 রকম বন্দোবস্ত হতে পারে। এক, তুমি কোনো পরিবারে থাকতে পারো, কিন্তু ভদ্র পরিবারের মধ্যে থাকতে পাওয়ার সুযোগ দুর্লভ। তারা নিজেদের বন্ধুবান্ধবদের কাছ থেকে যথেষ্ট সুপারিশ না পেলে রাখেন না। তুমি তাদের স্ত্রী পুত্র কন্যার সঙ্গে ঠিক তাঁদেরই একজন হয়ে বাস করবে। তুমি যে ভালো লোক তা তারা না জানলে তোমায় রাখবেন কেন? কাগজে বিজ্ঞাপন দিয়ে কেউ কেউ পরিবারে ঢুকতে চেষ্টা করেছে। ঢুকে দেখে তারা নিম্ন শ্রেণীর লোক, 2-1 সপ্তাহ থেকে পালিয়ে আসে। দ্বিতীয়ত, তুমি কোনো বোর্ডিং হাউসে থাকতে পারো, কিন্তু সেখানে আবার অনেক সময়ে অবাঞ্ছনীয় লোকের সঙ্গে মিশতে বাধ্য হতে হয়। আর তৃতীয়ত, রুমসে থাকতে পারো, হেই আমি যেমন আছি। এই একটা ধরো মস্ত বাড়ি রয়েছে, একজন ল্যান্ড লেডি আছে, সেই বাড়ির কর্ত্রী। এই আমি একটা শয়ন ঘর, একটা বসবার ঘর নিয়ে আছি, এমন আরও 2-4 জনে আছে। তাদের সঙ্গে কিন্তু আমার কোনোই সম্বন্ধ নেই, তাদের আমি চিনিও না। আমার বসবার ঘরে ল্যান্ড লেডি আমার খাবার দিয়ে যায়। আমি হপ্তায় হপ্তায় ওকে 35 সিলিং করে ফেলে দিয়ে খালাস। এ 3 রকমের খরচের বিভিন্নতা কি? বিভিন্নতা তা বড় নেই, এই রকমই খরচ। তবে এর চেয়ে ভালো স্টাইলে থাকলে আরও 5-7 সিলিং হয়তো বেশি লাগবে। একটু কম স্টাইলে থাকলে 2-5 সিলিং কমও লাগতে পারে। আপনি আমায় কোন রকম থাকতে উপদেশ দেন? দেখো, যদি ভদ্র পরিবারে স্থান পাও তবে সেটা কিন্তু খুবই বাঞ্ছনীয়। আমি এই 5 বৎসরের প্রায় 3 বৎসরই ভিন্ন ভিন্ন পরিবারে বাস করে কাটিয়েছি। পরিবারে বাস না করলে ওদের সামাজিক রীতিনীতিটা ভালো করে শেখা যায় না। আমাদের মতো ভারতবর্ষীয়দের পক্ষে তার একটা এডুকেটিভ ভ্যালু মস্ত আছে। তবে দাদা, অনুগ্রহ করে আমাকে কোনো ভদ্র পরিবারে স্থান করে দেবেন। চারু চেষ্টা করিতে স্বীকৃত হইল। আপাতত আগামীকল্য তাহাকে ইনে গিয়া ভর্তি হইতে হইবে। চারু হিসাব করিয়া দেখিল, ভর্তি হইবার টাকা অপেক্ষা নরেন 50 পাউন্ড অধিক আনিয়াছে। বলিল, আচ্ছা, ওই টাকা থেকে গোটা 2-3 স্যুট তৈরি করিয়ে নাও, বাকি টাকা ব্যাংকে রেখে দিও খন। নরেন বলিল, দাদা, কলকাতার এই স্যুটে যতদিন চলে চলুক না, মিথ্যে টাকা খরচ করে কি হবে? সে ভালো কথা। রাত্রি 10টার পর চারুকে শুভরাত্রি জানাইয়া নরেন শয়ন করিতে গেল। গিয়া দেখিল তাহার বাক্স তোরঙ্গ সমস্তই অন্তর্হিত। ওয়ার্ড্রোব খুলিয়া দেখিল তাহার কামিজগুলি এক স্থানে, এক স্থানে স্যুটগুলি, এক স্থানে রুমালগুলি একটি ছোট্ট দেরাজে, অন্য একটাতে তাহার নেকটাইগুলি আর আরও একটাতে তাহার কলারগুলি। এই রূপে সুশৃঙ্খলায় সজ্জিত। আলোকের নিকট কালো বনাতে সোনালি কাজ করা বস্ত্রে আচ্ছাদিত একটি টেবিল, তাহার উপর নরেনের রাইটিং কেসটি, চিঠির কাগজ আর খামগুলি রক্ষিত। ম্যান্টেল প্লেসের উপর দেখিল তাহার স্ত্রী ও অন্যান্য ফটোগ্রাফগুলি সাজানো। 2 পাশে 2টি শুভ্র ভাজে 2 গুচ্ছ শুভ্রবর্ণ নার্সিসাস ফ্লাওয়ার। বিছানার কাছে একটি টিপয়, তাহার উপর বাতিদানে একটি নূতন মোমবাতি। তাহার সিগারেটের বাক্সটি বাহির করিয়া সেখানে রাখা হইয়াছে। দস্তার উপর পিতলের কাজ করা একটি অ্যাশট্রেও কোথা হইতে আনিয়া রাখা হইয়াছে। তাহার চিরুনি, বুরুশ,
প্রভৃতি দ্রব্যগুলি ড্রেসিং টেবিলের উপর সজ্জিত। নরেন দেখিয়া শুনিয়া তখনই সেই ছোট টেবিলের কাছে বসিয়া স্ত্রীকে পত্র লিখিতে আরম্ভ করিল। সে প্রতিজ্ঞা করিয়া আসিয়াছিল, প্রত্যহ রাত্রে শয়ন করিবার পূর্বে স্ত্রীকে একখানি করিয়া পত্র লিখিবে। মেল ডে অর্থাৎ চিঠির দিন আসিলে 7খানি চিঠি লেফাফায় ভরিয়া একত্র রওনা করিয়া দিবে। চারু শুনিলে ভাবিত, সেই নির্মলার এত প্রতাপ। 6 মাস অতীত হইয়া গিয়াছে। আবার আজ কেনসিংটনের সেই কক্ষটিতে বসিয়া চারু ভারতবর্ষীয় ডাক পাইল। এবার শনিবার প্রভাতে ডাক আসিয়াছে। প্রাতরাশের সঙ্গে চারু চিঠি পাইল। তাহার বৌদিদির পত্রখানি এইরূপ: ভাই চারু, তোমার পরীক্ষা নিকট হইয়া আসিতেছে। বোধহয় অত্যন্ত ব্যস্ত আছো। শরীরের প্রতি দৃষ্টি রাখিয়া পরিশ্রম করিও। তুমি নিজে ডাক্তার, তোমাকে বলাই বাহুল্য। একটা বড় মজা হইয়াছে জানো। তোমার দাদাকে রাজি করিয়াছি। তিনি বলিয়াছিলেন, এখন আমরা যাইলে চারুর পড়াশোনার ব্যাঘাত হইবে। তার পরীক্ষাটি হইয়া যাক, তখন না হয় যাওয়া যাইবে। 2 মাস পরে তোমার পরীক্ষা শেষ হইবে। আমরা 1.5 মাস পরে যাত্রা করিব। তাহা হইলেই ঠিক তোমার পরীক্ষার পরে গিয়া পৌঁছিব। নির্মলা বেচারির বড় অসুখ জানো। মাসখানেক হইতে ভুগিতেছে। আজ শুনিতেছি অসুখ খুব বাড়িয়াছে। এ মেলে সে সংবাদ পাইয়া নরেন বেচারি বোধহয় খুব চিন্তিত হইবে। আহা, তুমি যদি সময় পাও, তাহার সঙ্গে দেখা করিয়া তাহাকে সান্ত্বনা দিও। বেশি বড় চিঠি লিখিলাম না, তোমার সময় নাই, পড়িবে কখন? এখন তবে আসি। তোমার স্নেহের বৌদি। পত্রখানি শেষ করিয়া চারু ভাবিতে লাগিল, নরেনের সঙ্গে অনেক দিন দেখা হয় নাই। মাসখানেক পূর্বে সে একবার টাকা ধার করিতে আসিয়াছিল। তাহার পর হইতে আর কোনো সংবাদ পায় নাই। নরেন এখন বেজওয়াটারের রুমসে থাকে। সেখানে মাস 2-3 আছে। মিস ম্যানিংয়ের সাহায্যে চারু তাহাকে প্রথমে একটি ভদ্র পরিবারে স্থান করিয়া দিয়াছিল। প্রথমে সেখানে থাকিয়া নরেন খুব সন্তুষ্ট ছিল। ক্রমে যখন সে বেজওয়াটারের দলে মিশিতে আরম্ভ করিল, তখন একটু একটু করিয়া তাহার চক্ষু ফুটিতে লাগিল। সে দেখিল, যে সকল বন্ধুরা রুমসে থাকে তাহারা বেশ থাকে। তাহাদিগকে প্রত্যহ প্রভাতে ঠিক 8:30টার সময় পোশাক পরিয়া প্রস্তুত হইয়া প্রাতরাশে নামিয়া আসিতে হয় না। 10টা 11টা যখন খুশি শয্যাত্যাগ করিয়া ল্যান্ডলেডিকে প্রাতরাশ আনিতে হুকুম করিলেই হইল। রাত্রি বসানের উপর ড্রেসিং গাউন চড়াইয়া ব্রেকফাস্ট খাইয়া বেলা 3টা 4টার সময় পোশাক পরিতে আরম্ভ করিলেও কোনো ক্ষতি হয় না। সন্ধ্যাবেলা যত ইচ্ছা বন্ধু লইয়া যেরূপ ইচ্ছা আড্ডাই দেওয়া যাইতে পারে এবং অন্যত্র আড্ডা দিয়া যত রাত্রে খুশি ফিরিয়া আসিতেও কোনো বিঘ্ন নাই। তাই নরেন 4 মাস কাল হ্যালাম পরিবারের মধ্যে বাস করিয়া বেজওয়াটারে আসিয়া রুমস লইয়াছে। অনেক বৎসর হইতে লন্ডনে বেজওয়াটার অংশটি অধিকাংশ ভারতবর্ষীয় ছাত্রদের বাসের স্থান। বেজওয়াটারে আর্টিজিয়ান নামক একটি পাবলিক হাউস বা পানালয় আছে। যদি কখনো ভারতবর্ষীয় ছাত্রেরা বেজওয়াটার হইতে উঠিয়া অন্যত্র যায়, তবে ওই আর্টিজিয়ানদের স্বত্বাধিকারীগণকে দেউলিয়া হইতে হইবে। তবে সর্বত্র যেমন সম্মানিত ব্যতিক্রম থাকে, বেজওয়াটারেও সেরূপ আছে। চারু সেদিন বৈকালে নরেনের সহিত সাক্ষাৎ করিতে গেল। টলবট রোডে যে বাড়িতে নরেন থাকিত, তাহার সম্মুখে পৌঁছিয়া দেখিল নরেনের দ্বিতলের বসিবার কক্ষটির জানালা অল্প খোলা রহিয়াছে।
এবং তাহার মধ্য হইতে পিয়ানো ও সঙ্গীতের শব্দ এবং হাসির হররা বাহির হইতেছে। গানের এই পদটি নরেনের কণ্ঠস্বরে শোনা গেল। There once was a blackbird, a splendid fellow was he. সঙ্গে সঙ্গে খুব একটা হাসির ফোয়ারাও ছুটিতেছিল। চারু দাঁড়াইয়া একটু চিন্তা করিল। পত্নীর পীড়ার জন্য নরেনের মনে যে বিশেষ একটা দুশ্চিন্তার আবির্ভাব হইয়াছে তাহা তাহার ঠিক ধারণা হইল না। একবার ভাবিল ফিরিয়া যাই, আবার কি ভাবিয়া দরজায় আঘাত করিল। সে কক্ষে চারু যখন প্রবেশ করিল তখন শুধু পিয়ানো চলিতেছে, গান বন্ধ হইয়াছে। তাহাকে দেখিয়াই নরেন পিয়ানো ছাড়িয়া উঠিয়া বলিল, হ্যালো হ্যালো, হিয়ার্স এ ব্ল্যাক বার্ড কাম টু টি। হাউ ডু ইউ ডু বাডি, কেমন আছো? পাইপ মুখে, তরলের গ্লাস হাতে। বসু, ব্যানার্জি প্রভৃতি আরো ৪-৫ জন লোক বসিয়াছিল। তাহারা সকলেই অভিবাদন জানাইল। চারু এই প্রথম দেখিল নরেন তরল পান করিতেছে। চারুকে খাইতে বলিলে সে না করিয়া দিল। সকলের মধ্যেই খুব একটা আনন্দের উল্লাস চারিদিকে গম গম করিতেছিল। সকলেই একে অপরের সাথে হাসি ঠাট্টা করিতেছিল। একসময় জমায়েত ভাঙিল। কিয়ৎক্ষণ পরে একে একে সকলেই উঠিয়া গেল। তখন চারু ও নরেন কেবল একাকী রহিল। বাংলায় কথাবার্তা আরম্ভ হইল। চারু জিজ্ঞাসা করিল, বাড়ির খবর পেলে? নরেন বলিল, এখনই? কেন, এবার ক্যালেডোনিয়া জাহাজে ডাক এসেছে জানো না? ক্যালেডোনিয়াতে নাকি? তবে এবার শিগগির পাওয়া যাবে। আজ রাত্রে কিংবা কাল শনিবার সকালে চিঠি পাওয়া যেতে পারে। চারু শুনিয়া বলিল, কাল শনিবার সকালে? কেন, আজ কি তুমি শুক্রবার বলে মনে করেছ? নরেন অবাক হইয়া বলিল, কেন, আজই তো শুক্রবার। আমি ওই দেশের চিঠি লিখতে আরম্ভ করেছিলাম, ওরা চলে এলো, তাই এখনই শেষ করে 6টার মধ্যে ডাকে পাঠাবো। মনের বিরক্তি মনে চাপিয়া চারু বলিল, আজ শুক্রবার নয়, আজ শনিবার। আজ সকালে আমি দেশের চিঠি পেয়েছি। এই বলিয়া উঠিয়া কিয়দ্দূরে সোফার উপর হইতে অপঠিত দৈনিক সংবাদপত্রখানি আনিয়া সেদিনকার বার ও তারিখ দেখাইয়া দিল। নরেন বিস্ময়ে বলিল, তবে এবার মেল মিস করলাম আমি। চারু নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। নরেন বলিল, আমার চিঠিগুলো বোধহয় হ্যালামদের ওখানে এসে পড়ে আছে, তারা রিডাইরেক্ট করে দেবেন, সন্ধেবেলা পাবো বোধহয়। চারুর মনে পড়িল, নরেন প্রথম প্রথম যখন হ্যালামদের বাড়ি গিয়াছিল, কয়েক সপ্তাহ যখন তাহারই কেয়ারে নরেনের চিঠিপত্র আসিত, নরেন সংবাদপত্র দেখিয়া ডাক পৌঁছিবার সময় ঘণ্টা দিয়া হিসাব করিয়া চারুর কাছে আসিয়া চিঠির জন্য ধর্ণা দিয়া বসিয়া থাকিত। তখনকার দিনে প্রতি মেল ডে আসিলে 7খানি করিয়া চিঠি তাহার স্ত্রীকে পাঠাইবার কথাও মনে পড়িল। চারু কিছুই বলিল না। কি অধিকারে সে তাহাকে তিরস্কার করিবে? নরেন তাহার আত্মীয় নহে, বিশেষ বন্ধুত্বও তাহার সহিত জন্মে নাই। কি অধিকারে সে তাহার ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করিবে? কিয়ৎক্ষণ পরে চারু উঠিল। নরেন অনেকক্ষণ নির্বাক ছিল। এইবার বলিল, চৌধুরী, আমার একটা কথা রাখতে হবে। এসব কথা বাড়িতে কিন্তু লিখো না কাউকে। কি সব কথা? হেই, আমাদের এসব পার্টি জমায়েতের কথা।
চারু একটু শ্লেষ করিয়া বলিল, কেন, তাতে আর দোষ কি? আমিও তো নেশা করি, আমার বাড়ির সকলেই জানেন। নরেন বলিল, ওসব কথা ছেড়ে দাও, তুমি ভারী রাগ করেছ। ফর হেভেন্স সেক আমায় মাফ করো। চারু এবার তাহার সুযোগ বুঝিল, বলিল, বাড়িতে লিখব না, কিন্তু এই প্রতিশ্রুতির বিনিময়ে তুমি আমায় একটা প্রতিশ্রুতি দিতে পারো? বেজওয়াটার ছাড়ো, দলটি ছাড়ো, আবার হ্যালামদের ওখানে যাও। নরেন সম্মতি জানাইল। এখনই, এই সপ্তাহে ল্যান্ডলেডিকে নোটিশ দাও। নরেন বলিল, ড্যাম ইট, ল্যান্ডলেডির কাছে যে ৮-১০ পাউন্ড বাকি পড়ে গেছে, সে শোধ করে তো নোটিশ দেব। কেন, তোমার সে ব্যাংকের ৫০ পাউন্ড কোথা গেল? ব্লেস মাই সোল, সে অনেক দিন গেছে। আচ্ছা, তুমি দাও নোটিশ, আমি তোমায় ১০ পাউন্ড ধার দেব। চারুর সঙ্গে সঙ্গে নরেন নিজ অবধি নামিয়া আসিল। দরজার বাহিরে গিয়া বলিল, লিখবে না তো চৌধুরী? কথা দিয়া চারু নরেনের করমর্দন করিয়া প্রস্থান করিল। নরেন হ্যালামদের ওখানে গেল বটে, কিন্তু পূর্বসঙ্গ পরিত্যাগ করিতে পারিল না। বাঁধাবাঁধি নিয়মের মধ্যে বাস করিতে তাহার বড়ই কষ্ট হইতে লাগিল। কিন্তু চারুর ভয়ে বেজওয়াটারে ফিরিয়া রুমস লইতেও সাহসী হইল না। একদিন মিসেস হ্যালামকে সে বলিল, আজ কয়েকটি বন্ধুর সঙ্গে থিয়েটারে যাইবার বন্দোবস্ত আছে, আজ ফিরিতে একটু দেরি হইবে। মিসেস হ্যালাম জানাইলেন, বেশ, তিনি দুয়ারে চাবি দিবেন না, হলে মোমবাতি জ্বালাইয়া রাখিবেন। এখানে বিলাতি দুয়ার সম্বন্ধে একটা কথা বলা আবশ্যক। সেখানে সদর দরজা সর্বদা বন্ধ থাকে। দরজায় ২টি করিয়া চাবি কল থাকে। একটি কল খুলিতে হইলে ভিতর হইতে হাতে টানিয়া খোলা যায়, কিন্তু বাহির হইতে খুলিতে যাইলে চাবি ভিন্ন তাহা খুলে না। বাড়ির প্রত্যেকে বয়প্রাপ্ত লোকের কাছে একটি করিয়া সেই চাবি থাকে, তাহার নাম ল্যাচ কি। কেউ যদি বাড়ির লোক হয়, তবে বেড়াইয়া আসিলে তাহার পকেটে যদি ল্যাচ কি থাকে, তাহার দ্বারা কল খুলিয়া দুয়ার খুলিয়া ভিতরে সে প্রবেশ করিতে পারে। যদি ল্যাচ কি না লইয়া গিয়া থাকে, তবে নক করিতে হইবে, কিংবা বৈদ্যুতিক ঘণ্টার বোতামটি টিপিতে হইবে। দাসী আসিয়া দরজা খুলিয়া দিবে। দ্বিতীয় যে আরও একটি চাবিকল আছে, তাহা কিন্তু কেবলমাত্র ভিতর দিকের কল, বাহির হইতে তাহা খুলিবার কোনো উপায় নাই। এই কলটি সমস্ত দিন খোলা থাকে। গৃহস্থ শয়ন করিতে যাইবার সময় ইহা বন্ধ করিয়া দেয়। সেটি যদি বন্ধ থাকে, তবে রাত্রে ফিরিয়া কেউ যদি ল্যাচকির সাহায্যে দুয়ার খুলিতে চাহে, তাহা কিন্তু পারিবে না। নরেন সন্ধ্যার সময় বাহির হইয়া গেল। লন্ডনের সমস্ত থিয়েটার যদিও রাত্রি 11:30টার মধ্যেই বন্ধ হইয়া যায়, তথাপি নরেনের ফিরিতে 2টা বাজিয়া গেল। হলে প্রবেশ করিয়া মোমবাতিটির পানে সে একটু বিরক্তির সহিত চাহিয়া রহিল। বিলাতি গৃহস্থালির বন্দোবস্তে এই মোমবাতিটি ভয়ানক জিনিস। যদি কেহ বাহিরে থাকে, সে কখন ফিরিয়াছে মোমবাতিটি হইবে তাহার মূল সাক্ষী। পরদিন প্রভাতে সেই মোমবাতিটি কতখানি পুড়িয়াছে দেখিয়া গৃহিণী হিসাব করিয়া লইতে পারিবেন যে কত রাত্রিকালে কেহ গৃহে ফিরিয়াছে। সেই মোমবাতিটি সরাইয়া হিসাব করিয়া অপর একটা সেখানে বসাইয়া মিথ্যা সাক্ষীর সৃষ্টি করা যাইতে পারে, কিন্তু ধরা পড়িবার ভয় আছে। দুয়ার খুলিবার শব্দটুকু, সিঁড়ি বাহিয়া শয্যাকক্ষে যাওয়ার শব্দটুকু গৃহিণীকে জাগাইতে পারে। পরদিন মিথ্যা সাক্ষী ধরা পড়িয়া যাইবে। অত রাত্রে ফিরিবার সঙ্গত কারণাভাবে নরেন মনে করিল,
পরদিন বোধহয় হ্যালাম পরিবারের মুখে অপ্রসন্নতার চিহ্ন দেখিতে পাইবে। কিন্তু প্রাতরাশের সময়ে কাহারও, বিশেষত মিসেস হ্যালামের মুখে সেরূপ কোনো চিহ্ন সে দেখিতে পাইল না। মিসেস হ্যালাম অন্যান্য দিনেও যেমন তাহার সঙ্গে এবং সকলের সঙ্গেই হাস্যকৌতুকের ভাব ব্যবহার করেন, আজও তাহাই করিলেন। সন্ধ্যাবেলা ডিনারের পর সে সকলের সঙ্গে ড্রয়িং রুমে সারা সন্ধ্যা গীতবাদ্য এবং আমোদ আলাপে কাটাইল। তখনও মিসেস হ্যালাম পূর্ববতী। ক্রমে রাত্রি 10:30 বাজিল। একে একে শয়ন করিতে গেল। কিন্তু যে মুহূর্তে নরেন একাকী হইল, সেই মুহূর্তেই তাহার প্রতি মিসেস হ্যালামের ভাব পরিবর্তিত হইয়া গেল। নরেন অগ্রসর হইয়া নত হইয়া বলিল, শুভরাত্রি মিসেস হ্যালাম। মিসেস হ্যালাম একটু রুক্ষস্বরে বলিলেন, শুভরাত্রি। তোমার বোধহয় খুব ঘুম পাইয়াছে মিস্টার ঘোষ। গত রাত্রে বেশি ঘুমাইবার অবসর তো তুমি পাও নাই। শয়নকক্ষে ফিরিয়া গিয়া নরেন এই নীরব ভৎসনাটি হাড়ে হাড়ে অনুভব করিল। মনে মনে তাহার অনুশোচনা উপস্থিত হইল। স্থির করিল, আর না, এবার অবধি জীবনের গতি অন্য পথে ফিরাইবে। পূর্বের মতো স্ত্রীকে প্রত্যহ একখানি পত্র লিখিবে, খরচপত্র বুঝিয়া সুঝিয়া করিবে, ভালো হইবে। সপ্তাহখানেক ভালো হইয়া রহিল। টেম্পলে আইনের লেকচার শুনিতে যাইতে লাগিল, লাইব্রেরিতে গিয়া পড়িতে লাগিল, ডিনারের পর ড্রয়িং রুমেই থাকিত। কিন্তু 1 সপ্তাহেই তাহার ক্লান্তি বোধ হইল। আমোদের নেশা আবার তাহাকে ঘিরিয়া ধরিল। আবার সেই দলের ঘূর্ণাবর্তে গিয়া পড়িল। নিজেকে সামলাইতে পারিল না। একদিন, সেদিন শুক্রবার, প্রাতরাশের পর টেম্পলে যাইবার সময় মিসেস হ্যালামকে বলিল, আজই আমি টেম্পলেই ডিনার খাইব, পরে আর্লসকোট এক্সিবিশন দেখিতে যাইবার ইচ্ছা আছে। মিসেস হ্যালাম বলিলেন, বেশ, ট্রেনে ফিরিবে কি না ক্যাব লইয়া আসিবে? না, ট্রেনেই ফিরিব। নরেন বলিল, 5 পেনির স্থানে 2.5 শিলিং খরচ করিব কেন? মিসেস হ্যালাম বলিলেন, আচ্ছা, তোমায় টাইম টেবিল দেখিয়া বলিয়া দিতেছি শেষ ট্রেন কখন। বলিয়া মিসেস হ্যালাম টাইম টেবিল আনিয়া উল্টাইয়া দেখিলেন। বলিলেন, এদিকের শেষ ট্রেন 11:37 ছাড়িবে, 12:05 এখানে পৌঁছিবে। নরেন শুনিয়া তাহাকে ধন্যবাদ দিয়া সময়টা টুকিয়া লইয়া চলিয়া গেল। টেম্পলে যখন ডিনার শেষ হইল, তখন সন্ধ্যা 7টা। অপর 2 জন যুবকের সহিত সে টেম্পল স্টেশন হইতে আর্লসকোট যাত্রা করিল। প্রতি বৎসরের মধ্যে 6-7 মাস ধরিয়া আর্লসকোটে স্থায়ীভাবে এক্সিবিশন হইয়া থাকে। ইহা কৃষি বা শিল্পের এক্সিবিশন নহে, ইহা প্রধানত আমোদের এক্সিবিশন। প্রতিদিন বেলা 11টা হইতে রাত্রি 11:30 অবধি খোলা থাকে। রাত্রেরই চমক বেশি। তখন সহস্র সহস্র বিদ্যুৎ আলোক জ্বলিয়া ওঠে। লন্ডনের সর্বস্থান হইতে রেলগাড়ি সহস্র সহস্র নরনারী বোঝাই করিয়া আনিয়া এই আমোদের সমুদ্রে নিক্ষেপ করে। ধনী আসে, দরিদ্র আসে, পণ্ডিত আসে, মূর্খ আসে, সাধু আসে, পাদ্রী আসে, নাস্তিকও আসে। যাহার যেরূপ রুচি, যেরূপ প্রবৃত্তি, সে সেইরূপ আমোদ বাছিয়া লইতে পারে। নরেনের সাথী 2টির নাম রায় ও চ্যাটার্জি। ইহারা পৌঁছিয়া নানা আমোদে যোগ দিয়া বেড়াইতে লাগিল। ক্রমে রাত্রি 10টা বাজিল। এক স্থানে একটা বৃহৎ কৃত্রিম লেক আছে।
তাহার তট বেষ্টন করিয়া শ্বেত, পীত, নীল, লোহিত অসংখ্য বিদ্যুৎ আলোক জ্বলিতেছে। সেই আলোক ছটা জলে পড়িয়া জল ঝলমলায়মান। লেকের এক প্রান্তে ওয়াটার শুটের তীব্র আমোদ জ্বলিতেছে। তীর হইতে অনেকটা উচ্চ করিয়া একটা বেদি নির্মিত আছে। সেই বেদির উপরিভাগ হইতে জল পর্যন্ত ঢালুভাবে গাঁথা। সেই ঢালু স্থানের উপর 2 সেট রেল পাতা আছে। চক্রযুক্ত বোটে মানুষ বসাইয়া বেদি হইতে সেই রেলের উপর ছাড়িয়া দিতেছে। বোট নামিতে নামিতে প্রতি মুহূর্তে গতিবল সংগ্রহ করিয়া প্রচণ্ড বেগে জলের উপর আসিয়া পড়িতেছে। বোট জল স্পর্শ করিয়া প্রথম কয়েক মুহূর্ত জলের উপর দিয়া, বায়ুর উপর দিয়া নাচিয়া নাচিয়া তীরবৎ বেগে অনেক দূরে গিয়া পড়িতেছে। তাহার পর আরো অনেক দূর জলের উপর দিয়া ছুটিয়া যাইতেছে। গতিবেগ প্রশমিত হইলে বোটকে তীরে লাগাইয়া লোক নামাইয়া দিতেছে। আবার সেই বোট কলের সাহায্যে বেদির উপর উঠিতেছে, আবার লোক বোঝাই হইয়া নামিতেছে। এই রূপ বহু সংখ্যক বোট 1 মিনিট অন্তর একখানা করিয়া নামিতেছে, এবং আরোহী স্ত্রীলোকগণের ভয়োল্লাস মিশ্রিত তীব্র চিৎকারে নৈশ বায়ু যেন শানিত তরবারি দ্বারা মুহুর্মুহু খণ্ড বিখণ্ড হইতেছে। যুবকত্রয় ওয়াটারশুট অভিমুখে অগ্রসর হইল। কিয়দ্দূরে কয়েকটি যুবতী লেকের রেলিং ধরিয়া দাঁড়াইয়া হাস্য পরিহাস করিতেছিল। রায় ও চ্যাটার্জি সেখান হইতে সঙ্গিনী বাছিয়া লইল। নরেন হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল। চ্যাটার্জি নরেনের পিঠ চাপড়াইয়া বলিল, কি তোমার সঙ্গে কেহ যাইতেছে না? এমন সময়ে একজন অল্প বয়স্কা অগ্রসর হইয়া বলিল, আমি যাইব। বলিয়া নরেনের কাছে আসিল, তাহাকে টানিয়া লইল। 1 সিলিং দিয়া টিকিট কিনিয়া সকলে ভিতরে প্রবেশ করিল। ইহাদের সম্মুখে বিস্তর লোক। পুলিশ 2 করিয়া ভিড়কে সারিবদ্ধ করিয়া দিতেছে। উপর হইতে যেমন একখানি করিয়া বোট নামিতেছে, সম্মুখে খালি হইতেছে, অমনি পশ্চাতের লোক একটু একটু করিয়া অগ্রসর হইতেছে। নরেন ও তাহার সঙ্গিনী দলের অপর যুগলদ্বয়ের পশ্চাতে পড়িয়াছিল। যে বোটে নরেনের উঠিবার পালা আসিল, তাহার সঙ্গীরা তাহার 2 বোট পূর্বে নামিয়া গিয়াছে। বোট লম্বা ধরনের, তাহাতে অনেক সারি, প্রত্যেক সারিতে 2 জনের বসিবার স্থান। ইহারা 2 জনে বোটে উঠিল। এখনই বোট নামিবে। নরেনের সঙ্গিনী বলিল, আমার বড় ভয় করিতেছে, আমার হাত ধইরা থাকো। নরেন তাহাই করিল। কয়েক মিনিট পরে ইহারা যখন তীরে অবতরণ করিল, তখন দলের বন্ধুরা হারাইয়া গিয়াছে। নরেন একটু খুঁজিল। তাহার সঙ্গিনী বলিল, তাহাদের জন্য কি ভারী কাতর হইতেছ? নরেন মাথা নাড়িয়া না বলিল। জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? ক্লারা ব্রুকস। ক্লারা বলিল, দেখো, ওয়াটারশুট আমার মোটেই সহ্য হয় না। আমি ভারী নার্ভাস, আমার বুক ধড়ফড় করিতেছে। তবে আসিলে কেন? আরক্তি মোষ্ঠ দুখানি ফুলাইয়া কাঁদো কাঁদো স্বরে ক্লারা বলিল, ও হাউ ক্রুয়েল অফ ইউ! তোমার সঙ্গে আসার জন্য। নরেন দেখিল বাস্তবিকই তাহার গা কাঁপিতেছে। বলিল, চলো গিয়া কিছু পান করা যাউক, তাহা হইলে তুমি সুস্থ হইবে। 2 জনে কথা কহিতে কহিতে একটি উচ্চ শ্রেণীর পানশালার অভিমুখে অগ্রসর হইল। জায়গাটি একটি খোলা হলের মতো।
তাহার ভিতর বহু সংখ্যক ছোট ছোট টেবিলের কাছে বসিয়া অনেক নরনারী কথা কহিতেছে। সম্মুখে খানিকটা স্থান খোলা, একটা বাগানের মতো। সেখানে আকাশের নিম্নে এখানে ওখানে অনেকগুলি ক্ষুদ্র গোলাকার মার্বেল মণ্ডিত টেবিল পাতা। ক্লারা ও নরেন একটু নিভৃতে অন্ধালোক অন্বেষণ করিয়া বসিল। ওয়েটার আসিয়া তাদের হুকুম লইয়া গেল। কয়েক মুহূর্ত পরে ওয়েটার রৌপ্য নির্মিত ট্রের উপর 2 গ্লাস পানীয় লইয়া হাজির হইল। নরেন মূল্য দিয়া তাহাকে বিদায় করিল। দুইজনে পান করিতে করিতে অনেক গল্প করিতে লাগিল। মেয়েটি কৃষাঙ্গী, দেখিলে বড় দুর্বল বলিয়া মনে হয়। তাহার সোনালি রঙের চুলগুলি গুচ্ছে গুচ্ছে পড়িয়া কপালটির কিয়দংশ ঢাকিয়া দিয়াছে। তাহার কণ্ঠস্বর নরেনের কাছে যেন বড় মিষ্ট লাগিতে লাগিল। পান করা শেষ করিয়া নরেন গ্লাস ফেলিয়া ক্লারাকে লইয়া ফটকের দিকে অগ্রসর হইল। বাহির হইয়া ভিড় অতিক্রম করিলে ক্লারা তাহাকে বলিল, চলুন না আমার সাথে। নরেন বলিল, না ধন্যবাদ, আমায় শেষ ট্রেনে ঘরে ফিরিতে হইবে। ক্লারা অনেক পীড়াপিড়ি করিল। তখন নরেনের মস্তিষ্কে শয়তানের তাণ্ডব নৃত্য চলিতেছে। তবু সে নিজেকে সংবরণ করিয়া বলিল, এখনই আমায় যাইতে হইবে, আজ আমায় ক্ষমা করো ক্লারা। বলিয়া তাহার হস্তে একটি হাফ ক্রাউন গুজিয়া দিল। ক্লারা বলিল, কাল তবে এক্সিবিশনে আসিবে? আসিব। নিজ হস্ত প্রসারণ করিয়া ক্লারা বলিল, গুড নাইট। নরেন তাহাকে গুড নাইট বলিয়া ট্রেন ধরিতে চলিয়া গেল। রাত্রে বাড়ি ফিরিয়া নরেন দেখিল তাহার নামীয় কয়েকখানি পত্র রহিয়াছে। তখন তাহার নেশা খুব প্রবল, সেগুলিকে পাঠ করিবার অবস্থা তখন তাহার নহে। চিঠিগুলি পকেটে ফেলিয়া দরজায় চাবি দিয়া মোমবাতিটি লইয়া সে সাবধানে শয়ন করিতে গেল। শয়ন করিয়া যতক্ষণ জাগিয়া রহিল, ক্লারার মুখ কেবলই তাহার মনে পড়িতে লাগিল। সত্তর বাড়ি ফিরিয়া আসিয়াছে বলিয়া এক একবার আফসোস হইতে লাগিল। ভাবিল, কাল আবার নিশ্চয়ই যাইবে, নিশ্চয়ই। পরদিন প্রভাতে নরেন জাগিয়া দেখিল তাহার শরীর বড় অসুস্থ। শয্যা ত্যাগ করিবার কোনো শক্তি নাই। দাসী বাহিরে মুখ ধুইবার গরম জল রাখিয়া নক করিয়া গেল। তাহা শুনিয়া নরেন আবার ঘুমাইয়া পড়িল। ক্রমে 8:30টার সময় প্রাতরাশের ঘণ্টা পড়িলে আবার সে জাগিয়া উঠিল, কিন্তু দেখিল উঠিবার ক্ষমতা নাই। কিয়ৎক্ষণ পরে দাসী আসিয়া বাহির হইতে বলিল, প্লিজ মিস্টার ঘোষ, মিসেস হ্যালাম জিজ্ঞাসা করিতে পাঠাইলেন, আপনি কি প্রাতরাশে নামিবেন না? নরেন ক্ষীণ স্বরে বলিল, নেলি, তাহাকে বলো গিয়া আমার দেহ অসুস্থ, যেন দয়া করিয়া 1 পেয়ালা চা আর কিঞ্চিত প্রাতরাশ আমায় পাঠাইয়া দেন। কয়েক মিনিট পরে দাসী আবার বাহির হইতে বলিল, আপনার অসুখ শুনিয়া মিসেস হ্যালাম দুঃখিত হইয়াছেন। আপনার প্রাতরাশ আমি এই বাহিরে রাখিয়া চলিলাম। দাসী প্রাতরাশ দিয়া গেল। কোন ক্রমে নরেন উঠিয়া দুয়ার খুলিয়া প্রাতরাশের ট্রে টানিয়া লইল। বিছানার কাছে টিপয়ের উপর তাহা রাখিল। কিছু খাদ্য এবং গরম চাটার সাহায্যে নরেন কিছুটা সুস্থ বোধ করিতে লাগিল। 9:30টার সময় দুয়ারে আবার টোকা পড়িল। মে আই কাম ইন ঘোষ?
বৃদ্ধ মিস্টার হ্যালামের কণ্ঠস্বর। মিস্টার হ্যালাম প্রবেশ করিয়া বলিলেন, তোমার নাকি অসুখ করিয়াছে। কে অসুখ? নরেন কহিল, ভেরি কাইন্ড অফ ইউ টু কাম অ্যান্ড এনকোয়ার মিস্টার হ্যালাম। এমন কিছু অসুখ নয়, একটু রানডাউন মতো অনুভব করিতেছি। অসুখটা যে কি মিস্টার হ্যালামের বুঝিতে বাকি রহিল না। তিনি একটু হাসিয়া বলিলেন, আই ক্যান সি হোয়াট ইউ হ্যাভ বিন আপ টু। বুঝিতে পারিতেছি ব্যাপার কি। বৃদ্ধ কিয়ৎক্ষণ দাঁড়াইয়া রহিলেন। শেষে বলিলেন, ঘুমাও, আমি চলিলাম। বলিয়া দুয়ার বন্ধ করিয়া চলিয়া গেলেন। নরেন আবার ঘুমাইয়া পড়িল। বেলা 12টার সময় ঘুম ভাঙিয়া দেখিল তখনও তাহার দেহ অত্যন্ত দুর্বল, কিন্তু মস্তিষ্ক অনেকটা পরিষ্কার হইয়াছে। একে একে তাহার গতরাত্রের ঘটনাগুলি মনে পড়িল। মনে পড়িয়া শরীর যেন শিহরিয়া উঠিল। ভাবিল, কি করিতে বসিয়াছিলাম? আমি তো চূড়ান্ত অধঃপতনের সীমারেখা হইতে ফিরিয়া আসিয়াছি। লন্ডনে যেদিন পৌঁছিয়াছিল সেই দিন হইতে অদ্যবধি সমস্ত ঘটনা, নিজের সমস্ত কার্যকলাপ একে একে মনে পর্যালোচনা করিতে লাগিল। তাহার হৃদয় অনুশোচনার বৃশ্চিক দংশনে যেন জর্জরিত হইয়া উঠিল। নিজের ভূত জীবনের কথা স্মরণ করিতে করিতে সহসা নির্মলার মুখখানি মনে পড়িল। বিদায়ের দিনের তাহার সেই অশ্রুসিক্ত কোমল মুখখানি। সেই বিদায়ের ক্ষণে যদি কোনো দেবতা তাহাকে তাহার ভবিষ্যৎ জীবনের এই দৃশ্যগুলি দেখাইয়া দিত, তবে সে বোধ করি বিলাতে আসিতই না। নিজের উপর তখন তাহার কি অগাধ বিশ্বাস ছিল, সে বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে। আজ এখনো নিজের দুর্বলতা, অপদার্থতা স্মরণ করিয়া তাহার মরিতে ইচ্ছা করিতে লাগিল। বিছানায় মুখ লুকাইয়া নরেন অনেকক্ষণ ধরিয়া অশ্রু বিসর্জন করিল। নির্মলাকে ভাবিতে ভাবিতে হঠাৎ গতরাত্রের সেই পত্রগুলির কথা স্মরণ করিল। সে তো ভারতবর্ষীয় ডাক। উঠিয়া কোটের পকেট হইতে পত্রগুলি বাহির করিয়া আনিল। কই, এবার তো নির্মলার পত্র নাই। তাহার শ্বশুর বাড়ির কাহারও পত্র নাই। এ কি হইল? তবে নির্মলার পীড়া কি বৃদ্ধি পাইয়াছে? তাই নির্মলা পত্র লিখিতে পারে নাই। নির্মলা আজ 2 মাস পীড়িত, কিন্তু চিঠি তো কোনো মেলেই বন্ধ যায় নাই। যেমন করিয়াই হোক অন্তত 2-1 লাইনও সে লিখিয়াছে। তবে কি নির্মলা বাঁচিয়া নাই? নিজের প্রতি ধিক্কারে মনে হইল, যদি তাহা হয় তবেই আমার উপযুক্ত শাস্তি হয়। আবার বিছানায় লুকাইয়া নরেন অশ্রুপাত করিল। কিন্তু তাহার অন্তরাত্মা কিছুতেই নির্মলার মৃত্যু কল্পনা করিতে চাহিল না। সে আশা করিতে লাগিল চিঠির গোল হইয়া থাকিবে। আগামী মেলে নির্মলার 2খানি চিঠি আসিয়া পৌঁছিবে। ক্রমে দুর্বলতা বশত তাহার চিন্তা করিবার শক্তিও বিলুপ্ত হইল। আবার সে ঘুমাইয়া পড়িল। ঘণ্টাখানেক পরে ঘুম ভাঙিয়া শুনিল দাসী দুয়ারে ধাক্কা দিতেছে। তাহার নাকি একখানি টেলিগ্রাম আসিয়াছে। নরেন বলিল, নেলি, দুয়ার একটু ফাঁক করিয়া ভিতরে ফেলিয়া দাও টেলিগ্রাম। টেলিগ্রাম খুলিয়া দেখিল চারুর নিকট হইতে আসিয়াছে। সে জিজ্ঞাসা করিতেছে আজ সন্ধ্যাবেলা নরেন গিয়া হোটেল সেসিলে তাহার সহিত ডিনার খাইতে পারে কিনা। টেলিগ্রাম পড়িয়া নরেন ভাবিল, তবে নির্মলা সম্বন্ধে আশঙ্কা নাই।
মন্দ সংবাদ কিছু নাই নিশ্চয়ই। মন্দ সংবাদ কিছু থাকিলে চারু তাহার চিঠিতে জানাইতে পারিত এবং তাহাকে ভোজের উৎসবে নিশ্চয়ই নিমন্ত্রণ করিত না। নিজের প্রতি বিরাগ আবার তাহার মনে উথলিয়া উঠিল। ভাবিল, এখন আমার শরীরের ওপর নেশার প্রভাব নাই, অবসাদের প্রভাব বর্তমান। এই অবসন্ন অবস্থায় আমার মনে অনুতাপ প্রভৃতি যাহা উদিত হইয়াছে, আমার রক্ত আবার স্বাভাবিক সবলতা প্রাপ্ত হইলে তাহা টিকিবে কি? হয়তো আবার এসব ভুলিব, প্রলোভনের আকর্ষণে পড়িব আর অধঃপতনের সোপানে অবতরণ করিতে আরম্ভ করিব। এখন আমার এরূপ অবস্থা, কিন্তু সন্ধ্যাবেলা আবার যে আলসকোটে ছুটিব না তাহা কে বলিতে পারে? নিজের প্রতি আমার আর তিলমাত্র বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই। আমার আর মুক্তি নাই, মুক্তি নাই। আবার সে কিয়ৎক্ষণের জন্য বিছানায় মুখ লুকাইল। চিন্তা করিয়া দেখিল, এই যে চারু তাহাকে ডিনারে নিমন্ত্রণ করিয়াছে, এটা বড় পরিত্রাণ। এ নিমন্ত্রণ গ্রহণ করিয়া সে টেলিগ্রাম করিবে। সেখানে যাইলে আজ আলসকোটে যাইবার পথ বন্ধ হইয়া যাইবে। আজিকার মতো অন্তত পরিত্রাণ পাইবে, তাহাই তাহার লাভ হইবে। সন্ধ্যাবেলা হোটেল সেসিলের একটি কক্ষে চারু, তাহার দাদা, বৌদিদি এবং নির্মলা বসিয়াছিলেন। বৌদিদি বলিলেন, চারু, আমার চিঠি তুমি কখন পেলে? মার্সেলস দিয়ে আসায় চিঠি তুমি একদিন আগে পাবে বলে তাড়াতাড়ি খালি 2 ছত্র লিখে দিয়েছিলাম। চারু বলিল, আমি আপনার চিঠি কাল রাত্রে পেলাম। বৌদিদি বলিয়া চলিলেন, নির্মলা যে আমাদের সঙ্গে আসছে তা ঘুণাক্ষরেও নরেনকে জানাওনি তো? আগে তো কিছু ঠিক ছিল না। ছাড়বার 2-1 দিন আগে নির্মলার মা এসে বললেন, ডাক্তার বলছে সমুদ্র যাত্রায় নির্মলার শরীরে খুব উপকার হবে, তা তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও। নরেনকে একটা খুব প্লেজেন্ট সারপ্রাইজ দেবার জন্য নির্মলাকে বারণ করে দিলাম, তুই নরেনকে কিচ্ছু লিখিস নে। তোমাকেও তাই লিখলাম, কিছু নরেনকে যেন না বলো, কেবল কৌশলে তাকে নিয়ে এসো। চারু ঘড়ি খুলিয়া বলিল, আর তো দেরি নেই, 7টা বেজেছে, এখনই নরেন এসে হাজির হবে। বৌদিদি বলিলেন, এ মেলে নির্মলার চিঠি না পেয়ে আহা, বেচারি হয়তো কত ভেবেছে। তা এখনই তার সকল কষ্টের ক্ষতিপূরণ হয়ে যাবে। বাহিরে পদশব্দ শোনা গেল। ফুটম্যান দুয়ার খুলিয়া নত হইয়া বলিল, মিস্টার ঘোষ। চারু নির্মলার হাতখানি ধরিয়া দাঁড়াইয়া উঠিল। নরেন প্রবেশ করিবা মাত্র অগ্রসর হইয়া গেল। রঙ্গ করিয়া স্মিত মুখে বলিল, Allow me to introduce Mr. Ghosh. Here is Mrs. Ghosh. আপনারা শুনছিলেন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে গল্প মুক্তি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল প্রিয় মানুষের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।